শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর গাড়িটি কিন্তু পেছনের দিকে আবারও নিতে বলছে এবং ব্লকেট কর্মসূচি তারা স্লোগান দিচ্ছে। সেনাবাহিনীর গাড়িকে আটকে দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের জন্য তাই প্রয়োজন এমন একটি দেশে অবস্থান যে দেশটি তাদেরকে আজীবনের জন্য একটা নিরাপদ আশ্রয় দেবে। ডক্টর ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সেফ এক্সিটের ব্যবস্থা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে। বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও পরাশক্তির বিভিন্ন দেশের মধ্যে। আমেরিকা চাইছে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে, যাতে বিএনপি বাংলাদেশে আমেরিকার স্বার্থ সুনিশ্চিত করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি। চলুন। বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও পরাশক্তির বিভিন্ন দেশের মধ্যে। আমেরিকা চাইছে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে, যাতে বিএনপি বাংলাদেশে আমেরিকার স্বার্থ সুনিশ্চিত করতে পারে এবং ইউনূসকে দিয়ে নির্বাচনের ঘোষণাও তাই করে দিয়েছে। অন্যদিকে চীন চায় না এই নির্বাচন হোক, তারা জামায়াতকে দিয়ে নির্বাচনের বিরোধিতা শুরু করে দিয়েছে। আর ভারত বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। এনসিপি দল এই প্রশ্নে দুভাগ, এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তারা আমেরিকার সঙ্গে, আর এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, যারা চায় না তাদের 8 সদস্যের প্রতিনিধি দল চীনে গেছে, তারা চীনের সঙ্গে। চীন সফরে আছেন দেশের সেনাপ্রধান। এদিকে এসসিও বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী জাপান ঘুরে চীনে যাচ্ছেন। জাপান চায় ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ সেখানে আওয়ামী লীগকেও সেখানে রাখতে। রুশ প্রেসিডেন্টও যাচ্ছেন চীনে। বাংলাদেশ নিয়ে পরাশক্তির লড়াই তাহলে জোরদার শুরু। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারির নির্বাচন কি হবে? আওয়ামী লীগের বা কি ভবিষ্যৎ? বাংলাদেশে ফেব্রুয়ারি 2026 নির্বাচনের প্রশ্নে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতায় মূলত 4টি মূল পক্ষ: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং রাশিয়া। প্রতিটি দেশই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের মাধ্যমে নিজেদের কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখতে চায়। আমেরিকা দ্রুত নির্বাচনের পক্ষে রয়েছে এবং চাইছে বিএনপি ক্ষমতায় আসুক। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশে আমেরিকার অবস্থান শক্তিশালী করতে চায়। চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন চায় না। পরিবর্তে চীন জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে, এনসিপির একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে নির্বাচনের বিরোধিতায় নামিয়েছে। 2025 সালের জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে যায় এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছে। চীন এভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে নিজের প্রভাব বিস্তার করছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। ভারতের অবস্থান হলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন না করলেও আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ শক্তির অংশগ্রহণ তার প্রথম পছন্দ। বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক প্রভাব ফেলবে। চীন আমেরিকা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে স্থিতিশীলতার চেয়ে অনিশ্চয়তা বেশি। আন্তর্জাতিক পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং সংস্কারের দাবি, এই সব কিছু মিলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ একদম জটিল হয়ে উঠেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটাই বলা হয়েছে। তাছাড়া দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়াতেও তোলা হয়নি। দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অস্বচ্ছ নির্বাচনের অভিযোগ উঠেছিল আগে, সেই একই অভিযোগ আরো বড় করে এবারও উঠবে। আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে ভারতও ফেব্রুয়ারিতে ভোটের বিরুদ্ধে যাবে, যেভাবেই হোক নির্বাচন আটকাবার চেষ্টা করবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটা ঠিক, কিন্তু দল তো নিষিদ্ধ দলের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, এটি সত্য। এবং দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে।
পুরো দলকে বিচারের কাঠগড়ায় তোলা হয়নি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে নির্বাচন আবারও অস্বচ্ছ ও একপাক্ষিক বলে আন্তর্জাতিকভাবে অভিযোগ উঠবে, যেমনটি শেখ হাসিনার নির্বাচনে উঠেছিল। তাই ভারতও আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেই। সুতরাং ফেব্রুয়ারির নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বাস্তব। ভারতের কূটনৈতিক চাপ দেয়া শুরু করেছে। ভারত সাফ জানিয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাস্তবসম্মত নয়, তাই দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে ভারত সে নির্বাচন মেনে নেবে না। ভারত ছাড়া ইংল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশগুলোর কয়েকটা দেশও আওয়ামী লীগ দল ছাড়া অন্য দল ছাড়া ভোট যদি হয় সে ভোট মানবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবগুলো পক্ষের অংশগ্রহণ ছাড়া সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হবে না। হলে আন্দোলন, সহিংসতা আবার নতুন করে বাড়বে। নির্বাচন পিছিয়ে যেতে পারে। ভারতের বিরোধিতায়, আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নির্বাচন স্থগিত হতেই পারে। খুবই সম্ভাবনা দেশি বিদেশি শক্তিগুলোর মধ্যস্থতায় নির্বাচন নিয়ে নতুন সংলাপ হতে পারে, যেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বহাল বা অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা হবে। বিরোধী দলসমূহের সরাসরি আন্দোলন, নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার চাপের মুখে রাজনৈতিক সমঝোতার হাত বাড়াতে পারে, না হলে দেশ অঙ্গচ্ছেদের মুখে পড়তে পারে। এই অঙ্গচ্ছেদটা কিভাবে হবে সেটাও বলছি। অতএব স্পষ্ট, আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে, অস্বচ্ছ হবে এবং ভারতের সক্রিয় বিরোধিতায় ভোট পিছিয়ে যেতে পারে বা অন্য যা কিছু হতে পারে। ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে পারে? ভারতের কাছে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত বা বাধাগ্রস্ত করার বিভিন্ন কার্যকর উপায় রয়েছে। এগুলো প্রধানত কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা চাপের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। হ্যাঁ, নিরাপত্তার চাপ মানে আরো ভালো করে বললে সামরিক চাপ। অর্থনৈতিক চাপ, বাণিজ্যিক অস্ত্র এটা নিষেধাজ্ঞা ও পরিবহন বন্ধ। ভারত ইতিমধ্যেই সেসব কাজ শুরু করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে। মে মাসে ভারত $770 মিলিয়ন বাংলাদেশি পণ্যের আমদানি সীমিত করেছে, যা মোট আমদানির 42%। বাণিজ্য ভারসাম্যহীনতার অপব্যবহার। বার্ষিক ভারত বাংলাদেশ বাণিজ্য বার্ষিক $8-10 বিলিয়ন ঘাটতি রয়েছে বাংলাদেশে, অর্থাৎ ভারত থেকে বেশি মাল যায় বাংলাদেশে, বাংলাদেশ থেকে কম আসে। তো এই অসম নির্ভরতা ভারতকে কিন্তু রাজনৈতিক শক্তি দিয়েছে, অর্থনৈতিক অস্ত্র দিয়েছে, খুব শক্তিশালী অস্ত্র। এরপরে আরো বহু বিষয়, যেমন পানি সম্পদের উপর নিয়ন্ত্রণ, তিস্তা ও গঙ্গা চুক্তির সুবিধা, সেটা দিয়েও ভারত চাপ সৃষ্টি করতে পারে। ভারত বাংলাদেশের 54টি অভিন্ন নদীর উজানে অবস্থিত। এর ফলে পানি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। গঙ্গা পানি বন্টন চুক্তি 2026 সালে নবায়নের এটা রিনিউ করার কথা, এবং ভারত এই চুক্তি রিনিউ না করে বা কঠোর শর্ত আরোপ করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে। তিস্তা চুক্তি দীর্ঘদিন ঝুলে আছে এবং ভারত চাইলে এই বিষয়ে আরো কঠোর অবস্থান নিতে পারে। 2025 সালের মে মাস থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় 2000-এর উপর ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে। এই কৌশল বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় চাপ সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। ভারত ত্রিপুরার কৈলাসহর বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করেছে এবং শিলিগুড়ি করিডোরের আশপাশে সামরিক মহড়া পূর্ণ উদ্যমে চালাচ্ছে। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের বিরুদ্ধেও ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে। ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেই দিয়েছে। বাংলাদেশে ঘন ঘন একের পর এক পাকিস্তানের মন্ত্রীরা সফরে আসছে এবং সেসব সফর বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেমন শিরোনাম হচ্ছে, তার পাশাপাশি পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতেও এই সফরগুলোকে ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করা হচ্ছে। তো ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করলেও আসলে পাকিস্তানের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে? একদিকে ধরুন গত আগস্টের পর থেকে, মানে 2024 সালের আগস্টের পর থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা পক্ষের উত্থান হয়েছে, যারা বিশেষভাবে এই যে ইসাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী যে কথাটা বলে গেছেন যে দুই ভাইয়ের মধ্যে একটা বিবাদ হয়েছিল 1971 সালে, কাজেই সেই বিবাদ নাকি তার ভাষায় মীমাংসিত হয়ে গেছে এবং এখন ধর্মীয় গ্রন্থে যেমনটা আছে ঠিক তেমনি ইসলামে যেমনটা বলা আছে ঠিক তেমনি ভাবেই নাকি দুই ভাইয়ের মধ্যে এই বিবাদের কথা ভুলে গিয়ে বাংলাদেশিদের উচিত হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া। বোঝা যাচ্ছে বাংলাদেশিদের ভেতরেও একটা অংশের মধ্যে সেই
মতবাদটা বা সেই তাড়নাটা বা সেই তাড়াটা আছে, সেটা একটা বড় কারণ কেন পাকিস্তানের মন্ত্রীদের বাংলাদেশে আসাটা, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলের পর, মানে এই 1.5 দশকের পর এতটা ঐতিহাসিক বলে পাকিস্তানের পত্রিকাগুলো মনে করছে, এবং কেন এতটা আলোড়ন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে টের পাওয়া যাচ্ছে। কারণ দেখুন, পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো খুব স্পষ্টভাবে, আপনি যদি ডন পত্রিকায় পড়েন, মানে যেই ডন পাকিস্তানের একেবারে শীর্ষস্থানীয় পত্রিকা এবং সারা পৃথিবী একটা সময় এবং এখনো বেশ কিছুটা ডনের চোখে পাকিস্তানকে দেখে, তো সেই ডনে দেখবেন বারবারই বলা হচ্ছে যে গত আগস্টে 2024-এর আগস্টে একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে পাকিস্তানমুখী করবার, এবং পাকিস্তানের সঙ্গে মানে একই সঙ্গে ছিল এই দুটো নেশন, এবং তারপর থেকে বাংলাদেশ যে পাকিস্তান থেকে দূরে সরে গিয়েছিল, ভারতমুখী হয়ে পড়েছিল, সেই বাংলাদেশকে আবারও পাকিস্তানমুখী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এবং সেটাই এই সফরগুলোর নাকি মূল লক্ষ্য হওয়া উচিত এবং মূল লক্ষ্য। তার কারণ ডন পত্রিকা সহ পাকিস্তান জানে বাংলাদেশকে তার কিছু দেওয়ার উপায় নেই, কারণ পাকিস্তানকে দরিদ্র রাষ্ট্র বললে ভুল হবে, আসলে ভদ্র ভাষায় বা বইয়ের ভাষায় বলা যেতে পারে পাকিস্তান একটা সত্যিকার অর্থেই ভিখিরি রাষ্ট্র। কারণ ধরুন, দেশটির এখন $15 বিলিয়ন মতো রিজার্ভ আছে, সেটা বেশ কয়েক বছরের মধ্যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বলা যেতে পারে, এবং অন্যদিকে এই দেশটিকে 5 বছরের মধ্যে শুধুমাত্র তার নেওয়া যে আন্তর্জাতিক ঋণ, সেসব ঋণ শোধই করতে হবে $70 বিলিয়ন। কাজেই বুঝতেই পারছেন এই দেশটা IMF বিশ্ব ব্যাংকের ঋণে জর্জরিত, এর বাণিজ্য ঘাটতি এখন রেকর্ডে দাঁড়িয়েছে। কাজেই বাংলাদেশের সঙ্গে এর বাণিজ্য করবার কিছু নাই, কিন্তু দেখেন বাংলাদেশে এসে উপস্থিত হলেন এর বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান, এবং যদি বা বলা হচ্ছে যে শেখ হাসিনার জন্যই নাকি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সকল রকম বাণিজ্য সুযোগ সুবিধা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তিনি আসবার পর হিসাব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষকরাই দেখছেন, BBC রিপোর্ট করেছে যে পাকিস্তানের সঙ্গে কিসের বাণিজ্য, কারণ পাকিস্তান এই তাদের এত রকম বাণিজ্য ঘাটতির মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনার আমলেই প্রায় $700 মিলিয়ন পণ্য রপ্তানি করে, আর বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে মাত্র $60 থেকে $70 মিলিয়ন মতো পণ্য। কারণ পাকিস্তান থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা আসে, গার্মেন্টস শিল্পের জন্য পাথর আসে, নানা রকম খনিজ পদার্থ আসে, যেসব পণ্য আসলে বাংলাদেশে তৈরি হয় না, কিন্তু বাংলাদেশের পাকিস্তানে পাঠানোর মতো কোনো পণ্যই নাই। তাহলে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ আরো পণ্য আনা বাড়াতে পারে, কিন্তু বাংলাদেশকে পাকিস্তান কি দেবে? বাংলাদেশ গার্মেন্টস পণ্য তৈরি করে, বাংলাদেশ চামড়াজাত পণ্য তৈরি করে, এই পণ্যগুলো পাকিস্তানেও তৈরি হয় এবং পাকিস্তানের সেগুলো নেওয়ার মতো কোনো অবস্থা নাই। অন্যদিকে দেখুন, ইউনূস সরকার করাচি বন্দর থেকে ঢাকায় সরাসরি জাহাজ চলাচলের ব্যবস্থা করেছেন, কিন্তু পাকিস্তান থেকে সেই পণ্যবাহী জাহাজ আসার মতো, মানে ওই জাহাজটা যে এসেছে, যেটাকেও ডন বলছে ঐতিহাসিক ঘটনা, কিন্তু সেই কার্গো জাহাজে কি পণ্য এসেছে সেই রহস্য যেমন এখন পর্যন্ত আমাদের কাছে ভেদ হয় নাই, তেমনি এখন বাণিজ্য বিশ্লেষকরা বলছেন যে জাহাজ ভরে যে করাচি বন্দর থেকে পণ্য আসবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে, কি পণ্য নিয়ে আসবে? মানে এর চেয়ে আর কি বেশি পণ্য পাকিস্তানি বা বাংলাদেশে পাঠাবে, আর বাংলাদেশ থেকেই বা কি পণ্য পাকিস্তান নেবে? তার মানে বাণিজ্যের কোনো বিষয় নাই। পাকিস্তানের পত্রিকাগুলোই সুস্পষ্টভাবে লিখেছে ইসাকদার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী যে বাংলাদেশে এসেছেন তার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ছিল না, সম্পর্ক উন্নয়নই তার লক্ষ্য এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন। বুঝতেই পারছেন, এর মানে হচ্ছে পাকিস্তানের প্রভাব বলয় বাড়ানো, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, এবং যেটাকে ডন বলছে যে বাংলাদেশ ছিল একটা ভারতমুখী রাষ্ট্র, তাকে পাকিস্তানমুখী করাই হচ্ছে ইসাকদারের এই সফরের মূল লক্ষ্য হওয়া উচিত। তো তার মানে কি এই সফরগুলো শুধুই হচ্ছে? দেখুন, এই সফরের সবচেয়ে বড় অর্জন, পাকিস্তানের মন্ত্রীদের ঘন ঘন এই বাংলাদেশে আসার মধ্যে সবচেয়ে বড় যে অর্জনটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের কর্মকর্তারা এবং কূটনৈতিক পাসপোর্টধারীরা এখন ভিসাবিহীন চলাচল করতে পারবেন দুই দেশের মধ্যে। এখন এতে কি সুবিধা হবে? এই সুবিধাটা পাওয়ার চাপ পাকিস্তানের তরফে ছিল, কারণ গত আগস্ট মাসের পর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন খবর হচ্ছিল যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন, এবং পাকিস্তানের মন্ত্রীরা কর্মকর্তারা তো ঘন ঘন আসছিলেনই, পররাষ্ট্র সচিবও ঘুরে গেছেন এর আগে। তো এই ভিসাবিহীন চলাচলের সুযোগ সৃষ্টি হওয়ার ফলে পাকিস্তান এখন তার প্রভাব বলয় বাংলাদেশে বৃদ্ধি করার জন্য যে কোনো কর্মকর্তাকে যে কোনো সময় বাংলাদেশে পাঠাতে পারবে। দেখুন, পাকিস্তানের সরকার কিন্তু আসলে শাহবাজ শরীফের সরকার নয়, শাহবাজ শরীফের এই সরকার পাকিস্তানে গঠন করে দিয়েছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট, মানে পাকিস্তানের সেনাবাহিনী, আর্মি চিফ আসিম মুনির। কারণ পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা সামরিক বাহিনী পাকিস্তানের রাজনীতি বহু দশক ধরে নিয়ন্ত্রণ করে আসছে, যে কারণে পাকিস্তানের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন স্বতন্ত্র
গণতন্ত্র হিসাবে দাঁড়িয়েও জয় করার পরেও ইমরান খান জেলে, আর পাকিস্তানের এস্টাবলিশমেন্ট ঠিক করে দিয়েছেন যে শাহবাজ শরীফ বিভিন্ন দলকে নিয়ে একটা কোয়ালিশন গঠন করবেন, নরবরে কোয়ালিশন, যেখানে তিনি নিজে সংখ্যাগুরু রাজনৈতিক দল না হিসেবে সবসময় ক্ষমতা টিকিয়ে রাখতে এস্টাবলিশমেন্টের কথা আরো বেশি বেশি শুনতে বাধ্য হবে, এমন একটা সরকার পাকিস্তানের ক্ষমতায়। পাকিস্তানের জন্য এই ভিসাবিহীন আসা যাওয়া বা বাংলাদেশে পাকিস্তান কি ধরনের প্রভাব বলয় বিস্তার করতে চায় সেটা আসলে ঠিক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে, পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে। শুধুমাত্র বার্তাবাহক হিসেবে তাদের বার্তা, মানে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কি চাওয়া, বাংলাদেশের প্রভাব বলয় বৃদ্ধি বলতে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট কি বোঝে, এই বার্তাগুলোই শুধুমাত্র বহন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিয়ে আসতে পারে পাকিস্তানের এই মন্ত্রীরা, এবং তারা সেই বার্তাবাহক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে পারে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে, এবং তিনি দেখা করেছেন এনসিপির তরুণ নেতাদের সঙ্গেও। এনসিপির তরুণ নেতারা তাদের যে কি ধরনের প্রত্যাশা, মানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের পাকিস্তানের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা, সেটা খুব স্পষ্ট করে তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। শাহবাগ মোড়ে সেনাবাহিনীর গাড়িকে আটকে দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি গাড়ি, সেই গাড়িটিকে আটকে দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। আচ্ছা বলেন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা আমাদেরকে করেন, আমরা সারা এক বছর শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আমাদের সেনাবাহিনীর সাথে আছেন, আমরাও জানি। না না, ব্লকেট মানে ব্লকেট, ব্লকেট মানে ব্লকেট। Everybody here has to Shabbat blockade! Shabbat blockade! Shabbat blockade! Shabbat blockade! Shabbat blockade! আজকে আমাদের একটা গুরুত্ব রয়েছে। এখানে কোনো ভয় নাই, ব্লকেট মানে পুরো ব্লকেট। আচ্ছা ভাই, আপনি নিজে ছিলেন, আপনি নিজে আন্দোলনটা কেন? আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে গাড়িটিকে আটকে ছিল বুয়েট শিক্ষার্থীরা, সেটি কিন্তু যেতে না পেরে যেদিক দিয়ে আসছিলেন ঠিক সেদিকে আবার চলে যাচ্ছেন। এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছেন বুয়েট শিক্ষার্থীরা, 3 দফা দাবিতে শাহবাগ ব্লকেট করেছে তারা। সেখানে কিন্তু ব্লকেট করার কারণে কোনো ধরনের যানবাহনকে যেতে দিচ্ছে না। সেই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা একটি সেনাবাহিনীর গাড়িকে দেখেছি, যেটি যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেনাবাহিনীর সেই গাড়িটিকে ফিরিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীদের উপর মুখে সেনাবাহিনীর গাড়িটি কিন্তু যেতে পারেনি। ব্লকেট ব্লকেট স্লোগানে শাহবাগ মোড়। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। যদি আপনাদের কিছু বলার থাকে এখান থেকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।